দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই রকম যদি ডাব চিংড়ির রেসিপি থাকে তাহলে লোভ না সামলে থাকাই যায় না। ডাব চিংড়ি যেহেতু এখানে তো চিংড়ি মাছ লাগছেই, এখানে আমার রয়েছে 500 গ্রাম চিংড়ি মাছ, যেখানে হয়েছে আমার 8টা। আপনারা চাইলে ছোট চিংড়ি মাছও করতে পারেন। আমি এই চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটা কিভাবে কাটবো সেটাই দেখাচ্ছি। সবাই কাটতে আপনারা জানলেও আমি একবার দেখিয়ে দিচ্ছি, যারা একদম নতুন তারা কেমন করে এটা কাটবে তাই আমি এটা একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এখানে যে বড় বড় দাঁড়াগুলো আছে সেগুলোকে আগে কাঁচির সাহায্যে আমি কেটে নিচ্ছি। তারপর এখানে মাথার উপরে শক্ত দাঁড়াটাও আস্তে করে কেটে নেব। মাছটা কাটতে কাটতে সবাইকে একটা কথাই বলবো, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখলে ভিডিওটা খুবই ভালো লাগবে আর রান্নাটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। এই মাথার ওপরে শক্ত দাঁড়াটা আমি কেটে দিয়েছি, আর মাথার এই শক্ত যে জায়গাটা, এখানের যে শক্ত খোলসটা আছে ওটা আমি কাঁচি দিয়ে অল্প কেটে নেব। তার কারণ মাথার এই জায়গাটায় একটা খারাপ জিনিস থাকে, সেটাকে বার করে দেওয়াটা খুবই জরুরি। এটা আমি কাঁচির সাহায্যে তুলে নেব। সেটা দেখতেই পাচ্ছেন যে একটা কালো মতো জিনিস আমি বার করছি, ওইটা কখনোই এখানে রাখাটা উচিত নয়। এটা প্রত্যেকটা চিংড়ি মাছের মাথার এইখানটাতেই থাকে। আর আমি এই সুরগুলোকেও কেটে দিচ্ছি। আমার সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। আর যেহেতু এখানে অবশিষ্ট যে অংশগুলো আছে সেটা আমি একটু কেটে নেব। আর চিংড়ি মাছের পিঠের কাছে যে শেলটা আছে ওটাকেও আমরা ছাড়িয়ে নেব। ওই খোসাটাকে বাদ দেব। আর পিঠের যে অংশটা ওটা আমি কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি। আর লেজটা কিন্তু আমি বাদ দেব না। লেজের জায়গাটাকে আস্তে করে কাঁচির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। লেজটা দেখতেও খুব সুন্দর লাগে। আর এই জায়গাটাও আমি আস্তে করে কেটে নেব। দিয়ে পিঠের কাছে একটা ময়লা থাকে যেটা একদমই খাওয়াটা উচিত নয়, সেটাকে আমি বার করে দেব। কিভাবে বার করছি সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি আস্তে করে এই ওপরের যে খোলাটা সেটা আমি ছাড়িয়ে নিলাম। পিঠের কাছের যে খোলাটা সেটা খুব ধীরে ধীরেই ছাড়াতে হবে, তা না হলে মাছটা ভেঙে যাওয়ার চান্স থাকবে। আমার ওপরের খোলাটা অলরেডি ছাড়ানো হয়েও গেছে। এইবার আমি পিঠের কাছটা একটু চিড়ে দেব, দিয়ে যে বাজে অংশটা থাকে সেটা আমি ফেলে দেব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পুরো মাছটাই পরিষ্কার করা হয়ে গেছে। এবার পিঠের কাছটা আমি আস্তে করে চিড়ে দেব। পিঠের কাছটা খুব সাবধানে চিড়ে দিতে হবে। এই জায়গাটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন একটা কালো রঙের সুতোর মতো অংশ থাকে। এই যে কালো রঙের সুতোর মতো অংশটা, এটা একদমই খাওয়া উচিত নয়। এটা শরীরের জন্য খুবই খারাপ। এটা অবশ্যই বাদ দিতে হয়। প্রত্যেকটা চিংড়ি মাছেরই এরকম থাকে। আমার কিন্তু পুরো চিংড়ি মাছটা একদম পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি আরও একটা চিংড়ি মাছকে ঠিক সেমভাবেই এরকম প্রসেসেই করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার চিংড়ি মাছটা ভাজার পরে যাতে গুটিয়ে না যায় তার জন্য আমি এরকম লম্বা লম্বা স্টিক নিয়েছি। এই স্টিকগুলোকে আমি এইভাবে চিংড়ি মাছের লেজের কাছ দিয়ে প্রেস করে আমি ভালো করে এর মধ্যে পুরে দেব। তাহলে কি হবে, চিংড়ি মাছটা যখন আমি ভাজবো তাহলে এটা আর বেঁকে যাবে না। বেঁকে গুটিয়ে গেলে তার একটা সৌন্দর্য দেখতে ঠিক ভালো লাগে না, তাই এই স্টিক দিয়ে এরকমভাবে রাখা। এবার আমি এইভাবেই সমস্ত চিংড়ি মাছগুলোকে খুব পরিষ্কার করে বেছে নেব। আমি আরও একটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, ঠিক কিভাবে কাটলাম সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দেব। এইভাবে সমস্ত চিংড়ি মাছগুলোকে আমি আস্তে আস্তে ছাড়িয়ে নেব। আর আপনাদেরকে চিংড়ি মাছ ছাড়াতে ছাড়াতেই একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলের নতুন নতুন রান্নাগুলি।
আমার ফেসবুক পেজ দেবযানীর খাই খাই হেসেল অবশ্যই ফলো করে রাখবেন। সেখানেও আমার একই রকমভাবে ভিডিও পোস্ট হয়, আর আপনারাও দেখতে পারবেন দেবযানীর খাই খাই হেসেলে নিত্য নতুন রান্না। তাহলে বন্ধুরা যারা নতুন আছো বা নতুন আছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। দেখতেই পাচ্ছ এখানেই মাথার কাছে নোংরাটা কিন্তু অনেকটাই বেশি ছিল, তাই এটাকে আমি বের করে দেখাতে পারলাম। আর এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দাঁড়াগুলোকে কেটে নিয়ে। আর চিংড়ি মাছটা একই রকমভাবে কেটে আমি পিঠের কাছ থেকেও যে বাজে অংশটা থাকে সেটাও বার করে দেব। আর বন্ধুরা তোমরা যারা নতুন বা যারা আমার চ্যানেলে প্রথম থেকেই আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলে প্রথম থেকে থাকার জন্য। আর যারা রিসেন্টলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর চিংড়ি মাছ নিয়ে আর যে কোনো রেসিপি, সে যে কোনো ধরনের রেসিপি হোক না কেন, তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে তোমরা আর কি কি ধরনের রেসিপি দেখতে চাইছো, তাহলে আমি তোমাদেরকে সেই সমস্ত রেসিপি করে দেখাতে পারবো। অবশ্যই তোমরা জানিও। আর খুব বেশি বেশি করে আমার এই ভিডিওগুলো তোমরা শেয়ার করো। যত তোমরা শেয়ার করবে আমার চ্যানেলটাও কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে। তোমাদের সাহায্য আমার একান্তই প্রয়োজন। আমার কিন্তু অলরেডি চিংড়ি মাছের পিঠটা দেখো কেটে নিলাম, আর দিয়ে আবারও সেই সেমভাবে আমি ওই বাজে অংশটা হাতের সাহায্যে তুলে ফেলে দেব। এইভাবে সমস্ত চিংড়ি মাছগুলো কিন্তু আমি পরিষ্কার করেই নিচ্ছি ধীরে ধীরে। আমার কিন্তু অলরেডি এটাও পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি সেমভাবে স্টিকটা এর মধ্যে পুরে দেব, আর যেটুকু অংশ খারাপ আছে সেটাকে ফেলে দিলাম। দিয়ে সেমভাবে আমি চিংড়ি মাছটার মধ্যে আগেরটা যেরকম স্টিক ভরেছিলাম সেরকম এটার মধ্যেও আমি আর একটা স্টিক পুরে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত চিংড়ি মাছগুলোকে আমি পরিষ্কার করে নেব। অলরেডি আমার সমস্ত চিংড়ি মাছ দেখো এখানে পরিষ্কার করে নেওয়া হয়েও গেছে। আমি এবার এখানে শুধুমাত্র নুন দিয়ে ম্যারিনেট করব। তার কারণ যেহেতু এখানে ডাব চিংড়ির রঙটা সাদাই হয়, তাই আমি এখানে হলুদের ব্যবহার করব না। তাই আমি শুধু নুনই মাখাচ্ছি মাছগুলোতে। নুন মাখিয়ে রাখবো, তারপর মাছগুলোকে হালকা করে ফ্রাই করব। এবার আমি তোমাদেরকে দেখাই ডাবটা কীরকম নেব। হালকা শাঁসওয়ালা ডাব আমাকে নিতে হবে। দেখতেই পাচ্ছ ডাবের ভিতরের শাঁসটা যেন খুব পাতলা হয়, খুব বেশি মোটা যেন না হয়। তোমরা চেষ্টা করবে যখন তোমরা ডাব কিনবে তখন এরকম অল্প শাঁসওয়ালা যে ডাবগুলো সেগুলোই নেবে। খুব বেশি নারকেলের মতো হয়ে গেলে শক্ত, সেটা কিন্তু ভালো টেস্ট হবে না। তাই হালকা শাঁসওয়ালা ডাবই কিন্তু এর জন্য খুবই ভালো। আমি এখানে দুটো ডাব নিয়েছি। আমি ডাবের মুখটা একটু বড় করেই কেটেছি, তার কারণ চিংড়ি মাছগুলো যেহেতু এর মধ্যেই আমি দেব, তাই আমি বড় করেই ডাবের মুখটা কেটে নিয়েছি। আর আমি একটা চামচের সাহায্যে শাঁসটাকে বের করে রাখবো একটা বাটিতে। তারপর আমি সেই শাঁসটা মিক্সিতে পেস্ট করে নেব, তা না হলে শাঁসটা আমি ব্যবহার করতে পারবো না। আমি শাঁসটা চামচের সাহায্যে এইভাবে আমি বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ শাঁসটা কতটাই পাতলা। ঠিক এরকম ধরনেরই শাঁসওয়ালা ডাব কিন্তু লাগবে ডাব চিংড়ির জন্য। তোমরা চেষ্টা করবে এই ধরনেরই ডাব নেওয়ার। আর রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা বানাবে। আমার কিন্তু ডাব থেকে জল আর শাঁস আলাদা করে নেওয়া হয়ে গেছে। আর এবার আমি নিয়ে নিয়েছি এরকম 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকে আমি কেটে নেব। কেটে নিয়ে আমি এটাকে একটু জলে সেদ্ধ করে নেব, জাস্ট হালকা করে। পেঁয়াজগুলো অলরেডি আমার কাটা হয়েও গেছে। এবার আমি কড়াইতে কিন্তু জল বসিয়েও দিয়েছি, জলটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ বাদেই তার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে, পেঁয়াজটা সেদ্ধও হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে রাখবো। এখানে আমি নিয়ে নিয়েছি 4 চা চামচ সাদা সর্ষে আর 1.5 চা চামচ পোস্ত, আর নিয়েছি 1.5 চা চামচ কালো সর্ষে, আর এখানে 4টে কাঁচা লঙ্কা।
এইবার আমি সাদা তেল দিয়ে দেব। সাদা তেলের মধ্যে আমি চিংড়ি মাছটা ভাজবো। এখানে আমি 50 মিলি সাদা তেল দিলাম। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। সেক্ষেত্রে সর্ষের তেলের একটা ঝাঁঝ থাকে, যার ফলে কি হয়, সর্ষের তেলের একটা যে গন্ধটা, ডাব চিংড়ির যে ফ্লেভারটা, সেটাকে নষ্ট করে দেয়। তাই আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, কিন্তু আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। আমি এখানে সমস্ত মাছগুলো দিয়ে দেব। মাছগুলো কিন্তু বেশি ভাজা হবে না, দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জও হয়ে গেছে। এইবার আমি আর একটা পিঠ উল্টিয়ে দেব। জাস্ট একটা পিঠ হয়ে যাওয়ার পর আমি এটাকে নামিয়ে নেব। এটা কিন্তু একদমই বেশি ভাজা যাবে না, জাস্ট 15 সেকেন্ডের বেশি কিন্তু চিংড়ি মাছ ভাজাই যাবে না, তাহলেই কিন্তু শক্ত হয়ে যাবে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নেব। চিংড়ি মাছগুলো সমস্ত ধীরে ধীরে তুলে নিতে হবে, তার কারণ এটা খুব হালকা, যেটা ভেঙে যাওয়ার একটু চান্স থাকে, তাই খুব ধীরে ধীরে চিংড়ি মাছগুলোকে কিন্তু তুলে নিতে হবে। আমার এখানে সমস্ত চিংড়ি মাছ তোলা হয়েও গেছে। এবার এখানে যে তেলটা আছে তার মধ্যেই আমি যে পেঁয়াজটা সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে আমি খুব ভালো করে বাটিনি, জাস্ট হালকা করে বেটেছি, যার ফলে পুরো পেঁয়াজটা স্মুথ হয়নি, কিন্তু এর জন্য খেতে কিন্তু টেস্টটা অসাধারণ হবে। তাই আমি পেঁয়াজটাকে এইভাবেই বেটেছি। তো যাই হোক, আপনারা পুরো পেস্টও বানাতে পারেন, সেখানে কোনো চাপ হবে না, স্বাদের কোনো তারতম্য হবে না, কিন্তু আমি এভাবেই করছি রান্নাটা। পেঁয়াজের কাটা চেঞ্জ হয়েই গেছে, আর পেঁয়াজটা যেহেতু সেদ্ধ করা, তাই বেশি ভাজার দরকারই পড়ে না। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ আদা বাটা, আর আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা। এখানে আদার পরিমাণটা একটু বেশিই থাকবে আর রসুনের পরিমাণটা কম থাকবে। ভালো করে আমি আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিচ্ছি। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কম করে রাখবেন। আর এবার আমি দিয়ে দেব যে মালাইটা, মানে আমি যে শাঁসটা বের করে রেখেছিলাম, সেই শাঁসটা পেস্ট করে রেখেছি, সেই পেস্টটাও আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এইবার যেটা করব, এটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি একসঙ্গে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাকেও বেটে নিয়েছিলাম, এবার সেইটা আমি দিয়ে দেব। কিন্তু আমি যেহেতু কালো সর্ষে, সাদা সর্ষে ছেঁকে ব্যবহার করি, তাই আমি সব দিনের মতনই এখানে ছেঁকেই নিয়েছি। দিয়ে আমি এটা পুরো পেস্টটা দিয়ে দিলাম। এবারে আমি এখানে ব্যবহার করব নারকোলের দুধ। নারকোলের দুধ আমি এখানে 1 কাপ মতো নিয়েছি, এটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। আর আমি দিয়ে দেব 3টে গোটা কাঁচা লঙ্কা। এবার আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো প্রায় ভাজা তো হয়েই গেছে, আর এখানে এই গ্রেভির মধ্যে দিয়ে আমি কি করব, গ্যাসটা অফ করে দেব। দিয়ে আমি এটা পুরোটাই কিন্তু ডাবের মধ্যে ভরে দেব। 50% রান্না এখানে হয়েছে, আর বাকিটা একদম ডাবের মধ্যেই কিন্তু রান্নাটা হবে। আর এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আমি আগে একদমই দিয়ে নিই। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ। আর আমি এখানে সামান্য ডাবের জল দিলাম। এই জলটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন, কিন্তু এক্ষেত্রে ডাবের জলই এখানে ব্যবহার করতে হবে। এবার আমি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এক এক করে চিংড়ি মাছগুলো আগে আমি ডাবের মধ্যে ভরে নিচ্ছি, তারপর গ্রেভিটা ওপর থেকে দেব। আর একটা ডাবের মধ্যে আমি কি করব, আগে গ্রেভিটা দেব, তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এইভাবেও আপনারা করতে পারেন। যেহেতু আমার এখানে চিংড়ি মাছগুলোর মধ্যে স্টিক দেওয়া আছে বলে মুখগুলো বেরিয়ে আছে, সেক্ষেত্রে আমি ডাবের মুখটা ঢাকা দিতে পারবো না, কিন্তু এইভাবেও যদি রান্না করা যায়, স্বাদ কিন্তু অসাধারণ হবে। আর যদি ছোট চিংড়ি মাছে আপনারা রান্না করেন, তাহলে ডাবের মুখটা আটা দিয়ে বন্ধ করে দিতে পারেন, তার জন্য স্বাদের কোনো তারতম্য হবে না। এইবার আমি কি করব,
বাকি গ্রেভিটা এর মধ্যে দিয়ে ডাবের মধ্যে দিয়ে দেওয়ার পর বাকি চিংড়ি মাছগুলো এর মধ্যে আমি সমস্ত দিয়ে দেব। দিয়ে আমি এটাকে একদম গ্যাসের মধ্যে বসাবো। যেহেতু সবার বাড়িতে উনুন, মাইক্রোওভেন, ওটিজি থাকে না, তাই আমি একদম সোজা এই দুটো ডাবকে নিয়ে গ্যাসের মধ্যেই বসিয়ে দেব। সেক্ষেত্রে গ্যাসে করলে 25 থেকে 30 মিনিট টাইম লাগবে। 25 থেকে 30 মিনিট আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে বসিয়ে রাখবেন। দেখতেই পাচ্ছেন এইভাবে আমি গ্যাসের ওপরে একটা স্ট্যান্ড দিয়ে ডাবটা বসাচ্ছি, যাতে করে আঁচটা খুব ভালো করে লাগে। আর অলরেডি দেখতেই পাচ্ছেন ডাবের কালারটা চেঞ্জও হচ্ছে। এটা 25 থেকে 30 মিনিট আপনারা করে নেবেন, নির্ভর করছে ডাবটা কতটা মোটা তার ওপরে। এবার যারা মাইক্রো ওভেনে করতে চাইছেন তারা 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 মিনিটের জন্য করতে পারেন। অলরেডি আমার তৈরি হয়েও গেছে। ওয়াও, কালারটা দেখছেন কত সুন্দর, আর তেলটাও কত সুন্দর ভেসে এসেছে। এইবার আমি সার্ভ করে দিচ্ছি। আর আপনারা অবশ্যই রেসিপিটা বানাবেন, বানিয়ে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।